This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয়গুলো আরও একবার হাজির, যে ঘটনা তোলপাড় করে দিয়েছে, যে ঘটনা একটার পর একটা প্রশ্ন তুলেছে। আরজি করে নির্যাতিতা, তারপর মৃত, ধর্ষণ করে খুন করা হয়েছে এখনো পর্যন্ত, নাকি খুন করে ধর্ষণ, এ প্রশ্ন উঠছে। একা এবং একা নাকি এক্ষেত্রে বলতে হয় এক এক করে আরও কয়েকজন ছিল? আরও কেউ ছিল কি? সঞ্জয়কে কোট আনকোট বলির পাঁঠা করে সঞ্জয়কে একা সামনে এনে বাকি যারা ছিল তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে না তো? এ প্রশ্ন তো তুলবই। আরও একটা ধনঞ্জয় কেস কি? এ প্রশ্ন তুললাম। আরজিকর কাণ্ডে একের পর এক এই ঘটনাক্রমে এই সন্দেহটা যে কারো মনে উকি দেবে। আপনারাও হয়তো তাই ভাবছেন। হ্যাঁ, এর জন্য ফেলুদা বা শার্লক হোমসের দরকার পড়ে না। পাড়ার চায়ের থেকে আড্ডা মারা পটলাদের মাথাতেও এই একই প্রশ্ন কিলবিল করবে, ইনফ্যাক্ট করছে এখনো। মাত্র ৪৫ মিনিটের মধ্যে, ভাবুন, 45 মিনিটস, মাত্র ৪৫ মিনিটের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তিলোত্তমা, হ্যাঁ আমাদের এই তিলোত্তমাকে ক্ষতবিক্ষত করে একজন লোক ঠান্ডা মাথায় বেরিয়ে চলে গেল। প্রশ্ন হচ্ছে, কেউ কিচ্ছুটি টের পেল না? কোনো চিৎকার, কোনো আর্তনাদ? ভোর রাতে সামান্য শব্দের অভিঘাতেরও একটা জোর থাকে, আমরা জানি, তার কারণ বাতাস তখন একটু হালকা থাকে। কেউ কিছু জানতে পারলেন না। গোটা চারতলায় ওই সেমিনার কক্ষের আশপাশে কোনো একজনও সেই দিন, সেই সময়, সেই ক্ষণে ছিলেন না? বিস্ময়কর নয়? ওই আত্মচিৎকার শোনার মতো কেউ সেদিন সেখানে সত্যি কি উপস্থিত ছিলেন না? আমি ঠোঁটকাটা, আমায় এগুলো ভাবিয়েছে। আমি জানি আপনাদেরও ভাবাচ্ছে ময়না তদন্তের রিপোর্ট। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট টিভি9 বাংলার হাতে। পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? শ্বাসরোধের সময় তিলোত্তমার নাক মুখ চেপে ধরা হয়েছিল। একবার ভাবুন, একটু ভেবে দেখুন প্লিজ। যে ব্যক্তি শ্বাসরোধ করছে সেই আবার কি করে নাক মুখ চেপে ধরে থাকে? শোনা যাচ্ছে কালপ্রিট সঞ্জয় বক্সিং করত, পাঞ্চে যে জোর ছিল, হাতে যে জোর আছে, তিলোত্তমার মুখের আঘাত, তার চোখ ঠেলে বেরিয়ে আসা রক্ত, এক্ষেত্রে তার প্রামাণ্য, মানে বলে দিচ্ছে সেই বিষয়টা। কিন্তু তারপরেও কি মনে হয় একই ব্যক্তির পক্ষে শ্বাসরোধ এবং একই সময় নাক মুখ চেপে ধরা সম্ভব সাইমালটেনিয়াসলি? ধস্তাধস্তির সময় ওই তরুণী চিকিৎসক যে প্রতিরোধ করেছেন তার প্রমাণও পাওয়া গিয়েছে। তাহলে এবার প্রশ্ন তুলছি আরও একবার, জানি আপনাদেরও প্রশ্ন, কিভাবে একা তিলোত্তমাকে এই অভিযুক্ত কাবু করলো? এ প্রশ্ন শুধু ঠোঁটকাটা তুলছে না, ফরেন্সিক বিশেষজ্ঞরাও কিন্তু সেটাই সন্দেহ করছেন। চিকিৎসকরাও বলছেন যে একা এই সঞ্জয় রায়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। যে ধরনের ইনজুরি রিপোর্টে আমরা যে জায়গায় যতগুলো রকমের মার্ক বা ইনজুরি মার্ক দেখেছি, তা কিন্তু একজন মানুষের পক্ষে করা অনেক, বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব বলেই মনে হচ্ছে। এবং যে মানুষটিকে আমরা দেখছি, যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার বিল্ড দেখেও আমার সেটাই মনে হয় যে সেরকম এটার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনাই অনেক বেশি। একজন মেয়ের পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছে, এতটা ট্রমা হয়েছে, একটা মানুষের পক্ষে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করা সম্ভব? যার পেলভিক বোন ফ্র্যাকচার হয়ে যাওয়া মানে একটা গ্রিভিয়াস ইনজুরি, সেই ইনজুরি হয়েছে এই মেয়েটার। তাই সেইটা কি আপনার মনে হয় যে এটা একার পক্ষে করা সম্ভব? ইমিডিয়েটলি হয়তো মারার পর যখন দেখলো কোনো কারণে তার সারা শব্দ নেই, তখনও সে গলা টিপে মেরে দিতে পারে আর কি। আরেকটা, এটা হলো স্ট্র্যাঙ্গুলেশন। আর একটা হচ্ছে অনেক সময় তার যদি সঙ্গী সাথী থেকে থাকে, তাহলে অনেক সময় হাত দিয়ে হোক বা এমনি ছোটো বালিশ টালিশ দিয়ে নাক মুখ যদি চেপে ধরা হয়, তাহলেও শ্বাসরোধ হয়ে যাবে। তাহলে তার জন্য সেটাকে বলে স্মদারিং, SMOTHERING, মানে নাক মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না, তখন সেটা যদি করা হয় তাকে বলে স্মদারিং। এই দুটো ধরনেরভাবে তাদের মৃত্যু হয়েছে এইটা তার। এবং এই দুটো কাজ করতে গেলে একজন লোকের পক্ষে করা মানে খুব অসম্ভব। সেকে থেকে একবারে অর্জুনের মতন হতে হবে, দু হাতই চলছে আর কি।
দুহাত যার সমানতালে চলে তাকে কি বলে? সব্যসাচী। শুনলেন, সঞ্জয় সব্যসাচী নন। সেখানেই সন্দেহটা বাড়ে। আর কে? যদি সঞ্জয় একা না করে থাকেন, আর কে? পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও কিন্তু গতকাল এই দ্বিতীয় ব্যক্তির সম্ভাবনা উড়িয়ে দেননি। বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন। এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন একদিনে কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি, ঠিক আছে? এখন তো আমরা অনেক অন্য লোককেও এক্সামিন করছি। ইট ইজ নট এ কনক্লুশন অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। সেক্সুয়াল অ্যাসেন্ট, there are signs of sexual assault as far as this is concerned. ঠিক এই সময়, এই গুরুত্বপূর্ণ সময় আরও একটা বিষয় সামনে চলে আসলো। সেটা হচ্ছে একটা ভাইরাল হওয়া অডিও ক্লিপ। সন্দেহ অনেক গুণ বাড়িয়ে দিল এই ভাইরাল হওয়া অডিও ক্লিপটা। সোশ্যাল মিডিয়া এবং চিকিৎসকদের গ্রুপে এই অডিও ক্লিপটা ঘুরছে। যদিও এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা TV9 বাংলা যাচাই করেন, তবে সূত্র বলছে অডিও ক্লিপের কথোপকথন একজন ইন্টার্ন এবং একজন PGTর। শুনুন সেটা পুরো। হয়েছে বলতে একটু আরজিগরের ব্যাপারটা। আরজিগরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেদ তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিগর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস। তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে? কি সাসপেক্ট করছিস তোরা আরজিগরের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট মেয়েটা মেয়ে কি করছে, ও সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিগর ইজ ডুমড। আরজিগর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির HOD কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক? ওকে, শুনলেন, তারা বলছেন আমাদেরই কোনো সহপাঠী যুক্ত থাকতে পারে। প্রকৃত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা হচ্ছে। ভয়ে যে আছেন তাও বলছেন, বোঝা যাচ্ছে অন্ততপক্ষে ওই অডিওর ভাইব্রেশন শুনে। হোয়াটসঅ্যাপে চিকিৎসকদের একটি ফোরামে যে চ্যাট সামনে আসছে তাতে সহজেই 2-2 4 করা যায়। আমার সহকর্মী শর্মিষ্ঠা বিষয়টা দেখেছে। শর্মিষ্ঠার বক্তব্য শুনুন, শর্মিষ্ঠা দেখাবে আপনাদের।
চিকিৎসকদের একটি গ্রুপে সাংঘাতিক বিস্ফোরক চ্যাট বলা যেতে পারে, সেই চ্যাট ইতিমধ্যে ভাইরাল হচ্ছে। আমি পিসিআরকে বলবো এই ওয়ালে প্লে করতে। এটা একটা চিকিৎসকদের গ্রুপ, যেখানে একজন চিকিৎসক, যিনি আবার একটা ডিপার্টমেন্টের হেডও একটা সরকারি হাসপাতালের, আমি বারবার বলছি একটা সরকারি হাসপাতালের একটা ডিপার্টমেন্টের হেড চিকিৎসক, তিনি একটা পোস্ট করছেন, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছেন, নিজেদের গ্রুপে লিখছেন, ভাই কাল যা খবর পাবি লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবি না। একজন সিনিয়র চিকিৎসক যার আন্ডারে অনেক চিকিৎসক এমডি কমপ্লিট করেন, তিনি বলছেন ভাই কাল যা খবর পাবি লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবি না। সেক্ষেত্রেই প্রশ্ন তো উঠছে, তার মানে ভিতরের কেউ জড়িয়ে রয়েছে, তার মানে চিকিৎসকদের মধ্যে কেউ জড়িয়ে রয়েছে। আমি আরেকটা চ্যাট রয়েছে, সেই চ্যাটটা আমি পিসিআরকে বলবো দেখাতে, যেখানে স্পষ্ট কি উল্লেখ করা হয়েছে যে আমরা মনস্টার তৈরি করছি, আমরা মনস্টার করছি। এই যে দেখো, শুধু মেডিকোরাই ইনভলভড, শুধু মেডিকোরাই ইনভলভ, মেডিকো মানে যারা প্র্যাকটিস করছে, ইন্টার্ন যারা, তারাই ইনভলভ। একজন লিখছেন, এটা কিন্তু পুরো চিকিৎসক গ্রুপের এবং বিশ্বস্ত একটা গ্রুপের চ্যাট, কিন্তু শুধু মেডিকোরাই ইনভলভ। তিনি আবার বলছেন ইয়েস বাট ওয়াই, সত্যি প্রশ্ন করছেন এন্ড ওয়াই কিল্ড, অত্যাচার করা হতো কিন্তু মারা হলো কেন, সেই প্রশ্ন কিন্তু চিকিৎসক মহলেও আলোচনা হচ্ছে। সেখানে উত্তর দিচ্ছেন ওই যে বলছিলাম, একটা সরকারি হাসপাতালের একটা ডিপার্টমেন্টের হেড, তিনি বলছেন বিকজ উই আর ট্রেনিং মনস্টার্স, আমরা দৈত্য তৈরি করছি। একজন চিকিৎসক কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারেন, যে কারণে পরের লাইনে তিনি কি লিখছেন যে উই আর ফেলিং অ্যাজ এ টিচার্স। সত্যি তো, চিকিৎসক যিনি শিক্ষা দেবেন, যিনি শিক্ষাগুরু, তিনি তো চাইবেন তার সত্যি ভালো একজন ছাত্র তৈরি হোক, কিন্তু সেই ছাত্রকে কেন দৈত্য বলে আখ্যা দিচ্ছেন, এটাই তো প্রশ্ন। তাহলে কি ইন্টার্ন জড়িয়ে রয়েছে, তাহলে কি ওই হাসপাতালের ভিতরে কেউ জড়িয়ে রয়েছে, যে প্রশ্ন আমরা সকাল থেকে বারংবার তুলেছি। এবং এই যে চিকিৎসক মহলের কথা হচ্ছে, এবং এই সিনিয়র চিকিৎসক তিনি বলছেন বিকজ উই আর ট্রেনিং মনস্টার্স উই আর ফেলিং অ্যাজ টিচার্স, তাকেই, তার বক্তব্যকেই কিন্তু সমর্থন করছেন আরো একজন চিকিৎসক। আই কমপ্লিটলি এগ্রি দাদা, তাকে সমর্থন জানাচ্ছেন। এই যে যখন চ্যাটটা ভাইরাল হয়েছে না, আমরা ভাবছিলাম যে না এইটা কি চালানো উচিত, না দেখলাম তো না, এটা বিশ্বস্ত চিকিৎসকদের গ্রুপে এরকম খোলাখুলি আলোচনা হচ্ছে, যেখানে খোলাখুলি প্রশ্ন তোলা হচ্ছে যে আরজি করে হাসপাতালের ভিতরে কেউ জড়িয়ে রয়েছে, এবং সেটা কি ট্রেনি জড়িয়ে রয়েছে, সেটা কি ইন্টার্ন জড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, বিষয়টা আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শকরাও দেখলেন। তাহলে হ্যাঁ, আমরা আবারও বলি, আমরা যেটা বলছিলাম তাহলে কি সেটাই ঠিক? সঞ্জয় তাহলে কি স্কেপগোট, বলির পাঁঠা? আরজিকর কাণ্ডে এই জুনিয়র ডাক্তারকে আড়াল করতে, মানে ওই জুনিয়র ডাক্তার যেটা মনে করা হচ্ছে, তাকে আড়াল করতে গিয়ে কর্তৃপক্ষ তড়িঘড়ি বলেছিল যে তিলোত্তমা আত্মহত্যা করেছে। প্রশ্ন তো উঠবেই, জুনিয়র ডাক্তার শাসক ঘনিষ্ঠ বলেই কি এক প্রকার ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা প্রথম থেকেই করতে দেখা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে, যেখানে সতীর্থ চিকিৎসকেরা তারা প্রথম দিনেই বলেছিলেন এটা খুন, সেখানে কর্তৃপক্ষ কেন বলল এটা আত্মহত্যা? স্বভাবতই আরও একটা প্রশ্ন এক্ষেত্রে উঠছে, গণধর্ষণ। তিলোত্তমা কি তাহলে গণধর্ষণের শিকার? তিলোত্তমাকে কবজা করতে ওই শাসক ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারকে কি সঞ্জয়কে কাজে লাগিয়েছিল? এ প্রশ্ন উঠছে। গ্যাংরেপ অ্যাকচুয়ালি ইন দ্য সেন্স হচ্ছে অ্যাসোসিয়েটস, নট অনলি যে দুজনেই যৌন সম্পর্ক করেছিল বা তিনজনেই যৌন সম্পর্ক করেছিল সেটা না হয়, কিন্তু থাকতেই পারে দুজন এসেছিল, একজন গার্ড দিচ্ছে, আরেকজন বলছে, আরেকজন হেল্প করছে, কিছু একটা করছে, সব কিছুই আছে, হ্যাঁ, সেটাকে অ্যাসোসিয়েটস, তাকেও গ্যাংরেপই বলে, হ্যাঁ, তাকেও গ্যাংরেপই বলে। ইমিডিয়েটলি একটা জিনিস এসেই যায় যে জায়গাটা একজনের পরিচিত, মানে সে এখানকারই লোক, তার এখানে যাতায়াত আছে, সে স্টাফ হতে পারে, সে এ থেকে জেড, ডাক্তার থেকে সুইপার, সবাই এর মধ্যে আছে। এবং বিশেষত যেহেতু এই ঘটনাটা সে অনেকক্ষণ ধরেই ওয়াচ করেছে, তার মানে সে তার উপস্থিতিও ওখানে অনেকক্ষণ ধরেই ছিল, যে গ্যাংরেপ মানেই হচ্ছে ওই দুজন বা তিনজন একসঙ্গেই তার সঙ্গে যৌন সম্ভব বা যৌন সম্পর্ক করবে। হ্যাঁ, তাহলে এনি অফ দ্য 2 পার্সন 3 পার্সন যদি হয়, মোর দেন 1 পার্সন যদি একসঙ্গে এই একই ইন্টেনশন নিয়ে কাজটা করে থাকে, তাকে গ্যাংরেপ করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, রেজিস্ট্যান্স ইনজুরি,
পার্টিকুলারলি সবাইকে ওই জায়গায় যাদের যাদের পসিবিলিটি আছে, যাদের যাওয়ার সম্ভাবনা আছে, যারা যারা যেতে পারে, সেই রকম প্রত্যেকেরই ইমিডিয়েট অ্যাটলিস্ট এক্সটার্নাল এক্সামিনেশান, আমি বলছি না জেনিটাল পার্টস বা প্রাইভেট পার্টসে, এক্সটার্নালস আপার পার্টস, হাত পা মুখ বুক, এইসব জায়গাগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা করতে হবে। সাধারণত একের বেশি যদি ওখানে অ্যাকিউজ পার্সন থাকে তবেই এগুলো সম্ভবপর। পোস্টমর্টেম মানে ময়নাতদন্তের রিপোর্টের সূত্রে আরও একটা প্রশ্ন সামনে আসছে, কলকাতার তিলোত্তমাকে কি খুনের পরেই ধর্ষণ? রিপোর্ট দেখেই এই সন্দেহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। হতে পারে তিলোত্তমা নিস্তেজ হয়ে পড়ার পরই ধর্ষণ করা হয়েছিল, আবার শ্বাসরোধ করে মারার পরেও ধর্ষণের সম্ভাবনা তারা উড়িয়ে দিতে পারছেন না। পোস্টমর্টেম রিপোর্টে ক্ষতবিক্ষত যৌনাঙ্গের কথাও বলা হয়েছে। একা সঞ্জয়ের পক্ষে এতটা বল প্রয়োগ কি আদৌ সম্ভব ছিল? বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন সম্ভব না, যতই মদ্যপ অবস্থায় থাক সম্ভব না। অবধি তাকে মেরে ফেলার কারণ হচ্ছে তার একদম সেই মুখ বন্ধ করে গলা বন্ধ, কারণ সে এতটাই উন্মাদ ছিল যে তাকে সে যৌন সঙ্গম করতেই হতো এবং সেটা করার জন্য সে উন্মাদ হয়ে গেছিল। তখন সে মৃত এবং মরে যাওয়ার পরে যেন পার্টিকুলারলি গলা টিপলে, কারণ উইদিন 2 or 3 মিনিটসের মধ্যে একজন লোক কিন্তু আনকনশাস, মরে হয়তো গেল না কিন্তু আনকনশাস হয়ে যায় এবং সেই আনকনশাস স্টেটে তখন ন্যাচারালি যা হয় যৌন সম্ভোগ করার কোনো নেই। যেহেতু তার ক্ষমতা আছে প্রতিরোধ করার, সেই জন্য তিনি প্রতিরোধ করবেন। প্রতিরোধ ক্ষমতা আলটিমেটলি যখন তিনি তার শরীরে যা যা প্রতিরোধ ক্ষমতা ছিল সবগুলো উনি ব্যবহার করার পরেও উনি যখন কোনো একটা বিশেষ চোট তার শরীরের উপরে হলো, আইদার যে ইন্টারনাল অর্গান, যেমন হচ্ছে ব্রেনে কোনো ভেতরে এই যে কিল চর ঘুষি, চোখেতে জোরে ঘুষি মেরেছেন, মাথায় যদি ঘুষি মেরে থাকেন তাহলে ইন্টারনাল হেমারেজ, পেটের উপরে বলেছেন ইঞ্জুরি আছে, সেটা থেকে যদি পেটের ভেতরে লিভার রাপচার বা স্প্লিন কিডনি এগুলোতে কোনো ইঞ্জুরি হয়ে থাকে তাহলে এইগুলোর কম্বাইন্ড এফেক্টসের জন্যে তার পক্ষে আর মানে প্রতিরোধ করার ক্ষমতা দেখাবার ক্ষমতা থাকে না। তাহলে প্রশ্নটা ঠিক এখানেই, সামনে সঞ্জয়, তাহলে পিছনে কে বা কারা? আমরা উত্তর খুঁজব। আসলে সঞ্জয় মানে কি? সঞ্জয় মানে যে বুদ্ধিমান, যে স্পষ্টবাদী। সংস্কৃতে আবার সঞ্জয় সেই ব্যক্তি যিনি সুসংবাদ নিয়ে আসেন, ভালো কথা বলেন যিনি। আরজি কর কাণ্ডের কালপ্রিট সঞ্জয় রায়ের কোনোটাই যে শেষ নয় তা কি আর বলার অপেক্ষা রাখে? যা আগে ঘটেনি, যা কোনোদিন ভাবা যেত না, যায়নি, সঞ্জয় সে কাজটাই করেছে। অন্তত প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সঞ্জয়ের বিরুদ্ধে যাচ্ছে। যতই বলির পাঁঠা বলে ধরে নেওয়া হোক, প্রশ্ন তো এক্ষেত্রে উঠবেই, নেপথ্যের ব্যক্তির প্ররোচনায় কেন সে পা দিল? আদতে আর যাই হোক, সে বলে না ধোয়া তুলসী পাতা নয়। সঞ্জয়ের মা যতই বলুক ছেলে আমার ভালো ছেলে, সঞ্জয় আদতেই কি ধোয়া তুলসী পাতা? মনে হয় না। আসলে স্নেহ বড় অন্ধ। বলছি এ সঞ্জয় এ কাজ করতে পারে না, কিন্তু সঞ্জয়কে যে করেছে তার শাস্তি সে মিথ্যে বলুক আর সত্যি বলুক রবীন্দ্রনাথ জানবেন, আর কিছু বলার। মাকে তো মারতো আমাদের সামনে, আমরা তো যেটা রাস্তা চললে তো মানুষে দেখতে পারে কি মাকে কেমনি করে, মাকে চুল ধরে নাড়িয়ে পুরো মেরে এই করে দিত। স্নেহ বড় অন্ধ, মায়ের মন তো। কোনো মা তার ছেলের দোষ কি আদৌ দেখতে পান? সঞ্জয়ের এক দিদির কথা শুনুন, তার দিদি কি বলছেন শোনা দরকার। আপনার ভাই পুলিশে কাজ করতো বলে জানা যাচ্ছে, আপনারা কি জানতেন? আপনারা তো এখানেই থাকেন, বাড়ি থেকে কিছুটা দূরে। কি পুলিশে কাজ করতো? হ্যাঁ পুলিশে কাজ করতো। সেরকম তো ওর সম্বন্ধে সেরকম কোনো কেন কেউ থাকতোই না এখানে, কখন আসতো কখন যেত জানি না। আমি তো কারো কাছ থেকে কিছু শুনিনি কখনো, কারণ আমার ভাইয়ের চর্চা কেউ কোনোদিন আমার সঙ্গে করেনি। চাকরি লেগেছিল তখন একবার করেছিল যে তোর ভাই চাকরি পেয়েছে, কিন্তু সেরকম চর্চা তো আমি শুনিনি, শুনলে তো বলতামই। কিন্তু যে কাজটা যদি করেছে সেটাও তো অন্যায়, সেটাও তো উচিত না করার। এরকম কাজ করলো কি করে ভাবতে পারছি না। এবার তো আমি কিছুই বলতে পারি না, আমি একটা বোন না। এবার সরকারের যা ঠিক মনে হবে, আইনের যা উপযুক্ত মনে হবে, আমি তো কিছু বলতে পারি না। দিদি হয়ে ভাইয়ের কিছুই জানতেন না, হতেই পারে, তার কারণ বাড়িতেই তো থাকতেন না। সঞ্জয় যে গ্রেফতার হয়েছে সেও তো ওই পুলিশের ব্যারাক থেকে, একজন সিভিক ভলান্টিয়ার হয়ে। সঞ্জয় কি করে পুলিশের ব্যারাকে থাকতো? কে সেই প্রশ্রয় দিয়েছিল সেটা আরেক প্রশ্ন। কিন্তু
প্রতিবেশীরাও বলছেন সঞ্জয় ভালো ছেলে নয়, মোটেও ভালো ছেলে নয়। কেন তারা বলছেন, কি কারণে বলছেন, আপনারা নিজেরাই শুনুন। ও নিজেকে পুলিশ বলতো, কলকাতা আর্ম পুলিশের, ঠিক আছে। ও বলতো কি আমি 4th ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশে চাকরি করি, আমার স্যালারি ট্রেজারি দিয়ে আসে, ঠিক আছে। কিন্তু আসল যখন আমি টাকা দেওয়ার পর আমি জানতে পারলাম 2,20,000 টাকা দিয়েছিলাম। ও আমাকে বললো পুলিশের চাকরি পাইয়ে দেবে 2023 সালে। পুলিশে কাজ করতো, কি ওর একটা বোন আছে পুলিশে, আর ওর বাইকে কিন্তু পুলিশ লেখা থাকতো। সঞ্জয় রায় মদ খেয়ে এলাকায় মাতলামো অভব্য আচরণ কি করতো? মদকে পাড়াতে ও মানে এই তো করতো না, জুট ঝামেলা এখানে করতো। কেন ও পারতো না? কেন আমাদের পুরো পাড়ার দিয়ে আমরা যত ছেলে আছি, জুনিয়র দিয়ে সিনিয়র পর্যন্ত, ওদের সাথে কোনো সম্পর্ক ছিল না। তো অভব্য আচরণ করতো কি অন্য মহিলাদের সাথে? না, ও আর নিজেরই ও মদ খেয়ে আসতো। ঘরে 3-4খানা ওর বিয়ে ছিল, যার মধ্যে বউদেরকে মারতো। বউরা হ্যারাসমেন্ট হয়ে 2-3টে বউ, মানে 2টো বউ ছেড়ে চলে গেল। একটা বউ ক্যান্সারে মারা গেল। ছেলের বিয়ে ছিল, কিছুদিন ক্যান্সার মেয়ে দেখিয়ে নিয়ে ক্যান্সারে মারা গেলেন। 5টা বিয়ে করেছে। কটা? 5টা বিয়ে করেছে। মানে মানসিকভাবে কি কোনো সমস্যা ছিল সেটা জানি না। মেয়েদেরকে দেখলে ও টোন টিটকারি এইসব। মদ খেলে কি একদম আলাদা মানুষ? ও মদ খেয়ে পর ওর নিয়ত খারাপ হয়ে, ও মেয়ে ছাড়া আর দুনিয়াতে কাউকে চিনতো না। এই যে এই ঘটনা ঘটেছে যেটা আরজি করে, সেখানেও যেটা শোনা যাচ্ছে যে সে ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করার পরে ঘটনা ঘটেছে। মানে এটা হতেই পারে, বলুন, ওকে যাচ্ছেন না আপনারা? হ্যাঁ, ও মদ খাওয়ার পর আমি তো বললাম। শুনলেন, পেটে মদ পড়লেই সঞ্জয় একেবারে অন্য মানুষ। পুলিশও বলছে তার ওই মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফিক কিছু ছবি পাওয়া গিয়েছে। মদ, যৌনতা, এই ধরনের নেশা তার ছিল বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। পুলিশের সূত্র তো বলছে যে ধর্ষণের আগে সে ওই পর্নোগ্রাফিক পর্ন ভিডিও দেখেছিল। পর্ন মানুষের যৌন অন্তরঙ্গতার ধারণাকে বিকৃত করে তোলে, অন্ততপক্ষে মনস্তাত্ত্বিকরা তাই বলে। মনস্তাত্ত্বিক ভাষায় এটাকে বলা হয় প্যারাফিলিক ডিসঅর্ডার। হিতাহিত জ্ঞান তখন মানুষ হারিয়ে ফেলেন, কোনো রকম কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকে না। সঞ্জয়ের ক্ষেত্রে কি তাই হয়েছিল? মানে সঞ্জয় কি তাই এই ডিসঅর্ডারের শিকার? তবে খুন এবং ধর্ষণের পর নিজের জুতো ও জামা কাপড়ে থাকা রক্তের দাগ ধুয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল সঞ্জয়। ইতিমধ্যেই সঞ্জয়ের জুতো এবং পরনের পোশাক উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ কমিশনার যদিও বলছেন যে গুজবে কান দেবেন না, তদন্ত স্বচ্ছভাবেই এগোচ্ছে। শুনুন তার বক্তব্য। এখন নানা ধরনের গুজব চারদিকে চলছে, মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন্ট পাওয়া গেছে, all kinds of stories are floating. These are rumors, we have told them. They also had these queries ki 2 জনের সিমেন্ট কি 3 জনের সিমেন্ট আছে, কাউকে প্রোটেক্ট করা হয়েছে या something. We are absolutely transparent as far as this is concerned. যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারে, আর আমরা ওটাকে অ্যাড্রেস করব। স্টুডেন্টদের মধ্যে আমাদের এটাই আপিল, আপনাদের কিছু যদি কোনো খবর থাকে এই লোকটার ইনভলভমেন্ট থাকতে পারে, we will absolutely look at it from all perspectives. We have nothing to hide. সবটাই তাহলে গুজব? যা রটে তার কিছু তো বটে। পুলিশের ওপর আস্থা রয়েছে তিলোত্তমার পরিবারের। এখনো সিবিআই তদন্তের কথা তারা বলেননি। আমরাও আস্থা হারাচ্ছি না, যদিও আন্দোলনকারীরা চাইছেন বিচার বিভাগীয় তদন্ত হোক। কর্মবিরতি চলছে এবং চলবে। হাসপাতালে কর্মরত এক মহিলা ডাক্তার খুন হয়েছেন, এমনটাও হতে পারে। বিচার চাই, বিচার। গলা তুলেছে আরজি কর, প্রতিবাদ, অবস্থান। তিলোত্তমা সহ চিকিৎসক, তাদের সহ চিকিৎসক যারা রয়েছেন তারা আওয়াজ তুলেছেন যে তারা কি বলছেন? তারা বলছেন বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এবং কর্মবিরতি চলছে। রোগীর ভিড় সামলাবে কি করে আরজি কর? হাসপাতালের পরিষেবা শিকায় উঠেছে। ওদিকে আন্দোলনকারীরাও কিন্তু অনড়। কর্মবিরতির মাঝেই তারা সামনে আনলেন 4টি দাবি। প্রথম দাবি, এসআইটি নয়, বিচার বিভাগীয় তদন্ত। দোষীদের প্রাণদণ্ডের দাবি উঠেছে। পরের দাবি, যে তদন্ত চলছে তার অগ্রগতি লিখিতভাবে জানাতে হবে, মানে তাদেরকে আপডেট দিতে হবে প্রত্যেকটা মুহূর্তে। তিলোত্তমা খুনের ঘটনায় ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে অধ্যক্ষ, সুপার, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান এবং হাসপাতালের থানার কর্তব্যরত এসিপিকে। চতুর্থ দাবি কি? চতুর্থ দাবি, নিহতর পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য করতে হবে। এই 4 দফা দাবিতে তারা আন্দোলনরত। এই আন্দোলনকারীদের স্পষ্ট কথা, এই 4 দাবি না মানলে
কোনো কাজ হবে না, কোনো কাজ তারা করবেন না, মানে কর্মবিরতি চলবে। ডিমান্ড মূলত চারটে। একটা হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করতে হবে, দোষীদেরকে অবশ্যই অবিলম্বে 48 ঘন্টা অতিবাহিত হলো, যে অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে তার যে প্রপার ইনভেস্টিগেশন কি চলছে সেটা রিটেন আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমরা সিটের উপর খুব একটা ভরসা রাখছি না, আমরা ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করছি। সেকেন্ড হচ্ছে যে অ্যাকিউজ তার ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করছি। বাড়ির লোকের উপর হাই অ্যামাউন্ট কম্পেনসেশন ডিমান্ড করছি। থার্ড হচ্ছে যে আমাদের যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি কন্টিনিউ হবে। হায়ার অথরিটি, প্রিন্সিপাল, এমএসপিপি এবং হচ্ছে এসিপি অন ডিউটি যেদিন ছিল তাদের রেজিগনেশন এবং রিটেন অ্যাপোলজি দাবি করছি। কর্মবিরতি চলছে, চলবে। কাল সোমবারই আবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। প্রতিবাদের সুর চড়ছে, আরজি করের দেখানো পথেই এই সুর চড়ছে। যদি আপনাদের মনের ভিতরে আপনাদের হৃদয় যদি না কাঁদে তাহলে কখন কাঁদবে? যখন সময় আসবে কান্নারও সময় পাবেন না। তিলোত্তমা খুনে গলা তুলছে প্রতিবাদ, দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। কি মনে হচ্ছে এই আন্দোলন, আপনারা যে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যা ডিমান্ড করছেন সেটা ফুলফিল হবে? আমার প্রশ্ন, সঠিক লোক কি শাস্তি পাবে? এখনো আমরা আমাদের জুডিশিয়ারির ওপরে ট্রাস্টটা হারাইনি। যদি ওরা চাই ট্রাস্টটা হারিয়ে ফেলে তাহলে হয়তো বা অন্য কোনো ঢাকা চাপা পড়তে পারে, বাট স্টিল উই ডু বিলিভ ইন আওয়ার জুডিশিয়ারি। হোপফুলি জাস্টিস উইল বি সার্ভড ভেরি সুন। সুবিচারের পথ চেয়ে আন্দোলনকারীরা বিকেলেই আবারও সামনে এলো 4 দাবি। তারই প্রথম দাবি, বিচার বিভাগীয় তদন্ত চাই। ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি, এবং যে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স, এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। সাংবাদিক বৈঠক হলো আরজি করে, ঠিক তখনই সাংবাদিক বৈঠকে এসএসকেএম এর চিকিৎসকরাও। যে কলিগের এই মর্মান্তিক পরিণতি হয়েছে তার পোস্টমর্টম রিপোর্ট, স্বচ্ছ পোস্টমর্টম রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ করতে হবে। The student doctors will be continuing our cease work of all non-emergency services at IPGMER until the following demands are met. তাহলে কর্মবিরতি চলছে, চলবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।